বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য চারজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। কেউ পুরনো, কেউ নতুন, কেউ নতুন পরিচয়ে। আমার বায়ে বসা আছেন চিত্রনায়িকা অঞ্জনা, সবাই তাকে চেনেন, এই অনুষ্ঠানও দেখেছেন। অন্য পরিচয়, আজকে তার পরিচয় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক লীগের তিনি প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য। প্রথম পরিচয় থেকে স্পষ্টত যে তিনি তার রাজনৈতিক অবস্থানটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের সমর্থক কর্মী নেতা যাই বলি না কেন। তারপরে রয়েছেন ডক্টর মুরাদ হাসান, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সদস্য। আমার নতুন অতিথি আমার ডান পাশে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট নাসিম আহমেদ, এবং তারপরে রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আরেকজন সদস্য ব্যারিস্টার আতিকুর রহমান। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। অ্যাডভোকেট নাসিম আহমেদ, আপনি প্রথমবার এসেছেন তৃতীয় মাত্রা, সেজন্য আপনাকে বিশেষভাবে স্বাগত। যে প্রশ্ন ঠিক নানা বিষয় নিয়ে আমরা সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করি, আমি একটু আপনাদের চারজনের কাছে একটা কমন প্রশ্ন করতে চাই যে আপনাদের যার যে রাজনৈতিক অবস্থান আছে, যদিও আপনারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, কিন্তু জাতীয়তাবাদী শুনলেই ওনারাও বিজাতীয় নন, জাতীয়তাবাদী, কিন্তু আপনাদের বোঝা যায় এটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক আপনারা, এবং ওনাদের তো মোটামুটি সেরকমই। উনি তো একেবারেই সংসদ সদস্যই ওই দলের মনোনীত ছিলেন। কেন আপনি, ডক্টর মুরাদকে দিয়ে শুরু করি, যে কেন আপনি আসলে আওয়ামী লীগের রাজনীতি করেন? কি ব্যাখ্যা আপনার কাছে? যদি প্রত্যেকের জন্য 5 মিনিট করে সময় সূচনা বক্তব্য দিতে পারছেন, আপনার কাছে আমরা প্রথমে শুনি। ধন্যবাদ জিলুর রহমান ভাই, ভীষণ সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা মানে একেবারেই ব্যতিক্রমী। সে আসলে আমার রাজনৈতিক এই দর্শন, আমার এই চেতনা বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি কেন কেন আওয়ামী লীগ করি আমি। আসলে জন্মগতভাবেই আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার পিতা মরহুম অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার, মহান মুক্তিযুদ্ধের জামালপুর শেরপুর তখন একটি মহকুমা ছিল, এটির প্রধান সংগঠক, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক ছিলেন আমার বাবা। 1971 সালে 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বাংলাদেশের সর্বকালের ইতিহাসের যে আরাধ্য সাধনা আমাদের স্বাধীনতার জন্য, তার যে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের পরে, 7ই মার্চের ভাষণের পরে সারা বাংলাদেশে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সেই সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন আমার বাবা মরহুম অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার। উনি তার সমগ্র জীবন বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার আদর্শের যোগ্য উত্তরাধিকার, তার সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার আমৃত্যু রাজনীতি করেছেন। আমি ছোটবেলা থেকেই আমি সেই পরিবারের সেই ধ্যান ধারণা, আমার বাবার চিন্তা চেতনা, তার রাজনৈতিক বিশ্বাস আস্থা, তার যে ত্যাগ তিতিক্ষা, এদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রাম এবং এদেশের জন্মলগ্নের যে ইতিহাস, তার সাথে তার ওতপ্রোতভাবে জড়িত থাকার যে ইতিহাস দেখার মধ্য দিয়ে আমার যে বেড়ে ওঠা, আমার সকল চিন্তা চেতনায় আমার যেন মানে আমার শরীরের ধমনীতে প্রবাহমান রক্তের মধ্যে দিয়ে যেন আমার এই আদর্শটা আমি বহন করি, যে আদর্শ মুক্তিযুদ্ধের কথা বলে, যে আদর্শ এদেশের স্বাধীনতার কথা বলে, যে আদর্শ বাঙালির সহস্রাব্দের স্বপ্ন বাস্তবায়নের কথা বলে, যে আদর্শ সোনার বাংলা গড়ার কথা বলে, যে আদর্শ এদেশের মানুষকে মাথা তুলে দাঁড়িয়ে বিশ্ব দরবারে কথা বলার সাহস যোগায়, যে আদর্শ নিজের মনের ভেতরে বুকের ভেতরে মনোবল জাগিয়ে তোলে, যে জয় বাংলা শুনলে আমার স্লেট পাথরে ছোটবেলায় বাংলা অক্ষর লেখা যখন আমি শিখি, তখন আমি শেখ 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 মুজিব ল ল ল সালাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লেট পাথরে এই লেখা দিয়ে আমার শিক্ষার প্রতিটা শব্দ অক্ষর শেখা, আমার জীবনের শুরুটা কিন্তু এভাবে। তা আমার যেন সমস্ত অস্তিত্বের মধ্যে সমস্ত চিন্তা চেতনা, আমার শেখা, আমার জানা, আমার বোঝা, আমার শোনা, আমার দেখা, সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব, আমার বাসায় এত বড় বড় বঙ্গবন্ধুর ছবি, 4 জাতীয় নেতার ছবি, শেরে বাংলা ফজলুল হকের ছবি, শেরে বাংলা ফজলুল হক, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই ছবিগুলো এতটুক ছেলেবেলা থেকে যখন আমার কেবল মানে বুদ্ধি, আমার যখন কেবল স্মৃতিশক্তি মানে আমার যতটুকু
মানে মনে পড়ে একেবারে ছোট্টবেলা থেকে। আমি এগুলো দেখেই বড় হয়েছি, জয় বাংলার স্লোগান শুনেই আমি বড় হয়েছি। আমাদের বাড়িতে, জামালপুরের বাড়ি, আমাদের বাড়ি এটা ধানমন্ডি 32 নাম্বার বলা হয় জামালপুরের জন্য। আওয়ামী রাজনীতির সূতিকাগার বলা হয় আমাদের বাড়ি সেই জামালপুর শহরের নয়াপাড়া। আমার বাবা জামালপুর জেলা আওয়ামী লীগের সেই 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে উনি সভাপতির দায়িত্ব পালন করেন 1996 সাল পর্যন্ত। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন 1986 থেকে 2003 সাল পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনে আমি যে আসন থেকে জামালপুর 4, সরিষাবাড়ি উপজেলা এবং মেষটা তিতপল্লা এই নির্বাচনী এলাকা থেকে আমার বাবা নির্বাচন করতেন। এখন আসলে আমার সমস্ত শিক্ষা, আমার সমস্ত চেতনা, আমার অনুভূতি, আমার উপলব্ধি, আমার স্বপ্ন পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার চেয়ে মানে সুদর্শন মানুষ আমি মানে আমার জীবন চোখে আমি দেখি নাই। তার চেয়ে সাহসী পুরুষ, তার চেয়ে ক্ষণজন্মা পুরুষ, তার চেয়ে দূরদর্শী পুরুষ, তার চেয়ে মেধাবী পুরুষ, তার চেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ আমি আমার এই জীবদ্দশায় দেখি নাই। এগুলোই আমি বিশ্বাস করি। এটা শুধু আমি বিশ্বাস করি না, এটা আমার অস্তিত্বের মধ্যে আমি ধারণ করি, এটা লালন করি, এটা আমার রক্তে আমরা প্রবাহমান। একটু ব্যারিস্টার আতিকুর রহমানের কাছ থেকে শুনতে চাইবো যে আপনি কেন বিএনপি রাজনীতিকে সমর্থন করেন? ধন্যবাদ জিল্লুর রহমান ভাই, আজকে যেটা মাত্র আমাকে আবার আমন্ত্রণ করার জন্য। খুবই সুন্দর প্রশ্ন ভাইয়ের মতো আমিও বলতে চাই। এই ধরনের একটি প্রশ্ন আমার মনের মধ্যে ছিল, এই ধরনের একটা অ্যান্সার দিব, কিন্তু আজকে শুরুতেই সেই ধরনের একটা প্রশ্ন পেয়ে আমি সত্যি খুব আনন্দিত বোধ করছি যে আমি প্রকৃত এবং আমার ভিতরকার কথাটা আমি বলার সুযোগ পাব। আমার জন্ম কিশোরগঞ্জ জেলায়, আমি ওখানেই বড় হয়েছি, স্কুল এবং কলেজ জীবন দুটোই ওখানে পার করেছি। আমি দেখেছি ছোটবেলায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন বর্তমান রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব। আমি দেখেছি কিশোরগঞ্জ জেলায় যখন উনি প্রেসিডেন্ট ছিলেন 19 বছর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কোনো সম্মেলন হয়নি। তখন আমি চিন্তা করলাম, আমি যে জিনিসটা ভাবছি যে আমি রাজনীতি করব, হোয়াট ইজ মাই মেইন মোটো, আমার মূল উদ্দেশ্যটা কি? আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমি মানুষকে সার্ভিস দিব, আমি জনগণের জন্য কাজ করব, আমি বাংলাদেশকে ভালোবাসি। সেই জন্য আমার তো একটা প্ল্যাটফর্ম দরকার, আমি একটা জায়গায় আমাকে আসতে হবে। তা আওয়ামী লীগ অনেক পুরনো সংগঠন, আওয়ামী লীগের আগেও, আওয়ামী লীগের জন্ম অন্য এর আগেও একটা দল ছিল। তা আমি দেখলাম এত প্রাচীন সংগঠন, কারণ এখানে অস্তিত্বের প্রশ্ন যে নতুনরা যদি আসে, কারণ আমি যখন 24 বছর বয়স তখন আমি চিন্তা করতাম আমি রাজনীতি করব। আমি ছাত্র রাজনীতি করিনি, কিন্তু আমার স্বপ্ন ছিল আমি রাজনীতি করব। তা আমি ভাবলাম আমি যদি আওয়ামী লীগের রাজনীতিতে জয়েন করি, তাহলে আমার পক্ষে নতুনদের চিন্তা ভাবনা নেওয়ার মতো সুযোগটা আমার আওয়ামী লীগে হবে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি অত্যন্ত অল্প সময়ের মাঝে একটি বহুদলীয় গণতন্ত্রের জনক হিসেবে বলা হয়, এবং বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তা আমি ভেবেছি নতুনদের জন্য, নতুন চিন্তার জন্য, নতুন ভাবনার জন্য সুন্দর প্ল্যাটফর্ম হবে বিএনপি। এবং এই আধুনিকতার সাথে আমরা যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছি, আমার কেন যেন মনে হয়েছে যদিও আওয়ামী লীগের অবদান বাংলাদেশের স্বাধীনতায় অনস্বীকার্য, অস্বীকার করার কোনো উপায় নেই। আমি সশ্রদ্ধে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি আমার সমর্থন এবং চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে আমার একটা ভালো লাগা আছে। কিন্তু আমি আমার ব্যক্তিগত চিন্তা যখন করেছি, তখন আমি মনে করেছি আমার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে বিএনপি, যেটা আধুনিকতাকে নেওয়ার মতো যথেষ্ট সুযোগ আছে। শুধুমাত্র প্রাচীন এবং মুরব্বী হতে হবে নট নেসেসারিলি। এখানে যদি আপনার চিন্তার এবং আপনার আইডিয়ার মধ্যে যে নতুন কিছু থাকে, ভাবনাটা নতুন কিছু থাকে, তাহলে সেটা দেওয়ার এবং নেয়ার মতো সুযোগ বিএনপিতে আছে। বিএনপি আমার প্রাণের সংগঠন, এটা আজকে থেকে না। আমি বোঝার যখন ক্যাপাসিটি হয়েছে, চিন্তা করার যখন সুযোগ হয়েছে, তখন থেকে আমি বিএনপিকে ভালোবাসি এবং মনে প্রাণে ভালোবাসি। এবং আমি এখনই আমরা যে প্ল্যাটফর্মে সুযোগ পাচ্ছি, আমাদেরকে বিএনপি থেকে সুযোগ করে দেওয়া হচ্ছে কথা বলার জন্য। এই জন্যই বিএনপির প্রতি মূলত আমার ব্যক্তিগত চিন্তাটা হচ্ছে বিএনপিতে আসার জন্য। এটি হচ্ছে মূল কারণ যে এখানে শুধুমাত্র ঐতিহ্যের বিষয় না, এখানে আধুনিকতার বিষয় জড়িত, বর্তমান প্রেক্ষাপটের বিষয় জড়িত। সেজন্য মূলত আমার ভালো লাগার জায়গাটা বিএনপি। অঞ্জনা সুলতানা, কেন কেন আপনি আওয়ামী রাজনীতি সমর্থন করেন? আসলে সত্যি কথা বলতে কি, আমি এই সংগঠনের সাথে এসেছি, আমাকে অনুরোধ করেছে, একটি সুন্দর সংগঠন এবং যেহেতু সাংস্কৃতিক দিকটা আছে, এটার জন্য আমি এখানে এসেছি। আর আমি আসলে রাজনীতিতে আসতে চাইনি, ভেবেছি যে সমর্থন করে যাব, কিন্তু আমার
ছোট ভাই সাজ্জাদ মনি, ও দীর্ঘ 6-7 বছর ধরে আমার ব্রেনটা ওয়াশ করছে, আপু তুমি আসো, আপু তুমি আসো, আপু তুমি আসো, তোমার কিছু করার এখন দরকার আপনি তো আওয়ামী আছে। লীগই সমর্থন করতেন হ্যাঁ আগে। অবশ্যই, আমাদের শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই। আমি যেহেতু চাঁদপুরের মেয়ে, আমার মিজান কাকা, মিজান রহমান চৌধুরী, মিজান কাকার বেস্ট ফ্রেন্ড ছিলেন আমার একজন কাকা আর কি, সেজো কাকা, মেজো কাকা। তো ওনার সাথে রাজনীতি করতে করতেই তো স্বাধীনতার সময় কিন্তু রাজাকারদের হাতে উনি নিহত হয়েছেন চাঁদপুরে। এবং আমার একটি দুঃখের ব্যাপার, আমার কাকিমা 12 বছর উনি সিঁদুর পরে ছিলেন আর কি, যদি ওনার স্বামী ফিরে আসেন, কিন্তু 12 বছর পর সেই শ্রাদ্ধটা করা হয়েছে। এবং তারপর থেকে আমার ভিতরে একটু একটু করে যেটা জাগে আর কি, এবং পুরোটাই জাগিয়েছে আমার ভাই মনি, একদম টোটালটা একদম আমার ব্রেনের ভিতর ঢুকিয়ে দিয়েছে। কোনো ক্রমে আমি আর এখান থেকে আর পিছু পড়া হব না, যেভাবেই হোক দেশের জন্য, দশের জন্য যদি আমি কিছু একটা করতে পারি, এটাই আমার সার্থকতা। এত বছর আমি 350 ছবির নায়িকা হয়েছি চলচ্চিত্রে, সেই 4 বছর বয়স থেকে উচ্চাঙ্গ নৃত্য করছি, কত্থক যেটা বলে। দর্শকরা আমাকে, সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপি, জাতীয় পার্টি, সবাই, আমি সবাই আমাকে সমর্থন দিয়েছে, নাচে, অভিনয়, ভালোবাসা দিয়েছে। এখন আমি নিজের অস্তিত্ব একটু একটু করার, সেই যেটা গোপনভাবে আমার ভিতরে ছিল, আস্তে আস্তে এটা আমি প্রকাশ করতে চাচ্ছি, এবং একটু একটু করে পেরেছি, আমি চেষ্টা করছি। নির্বাচন করতে চান ভবিষ্যতে? হ্যাঁ জাতীয় সংসদ নির্বাচন করতে চান? হ্যাঁ চাঁদপুর থেকে? হ্যাঁ। এলাকায় আমি যান? জানি না পারবো কিনা, আমার এলাকায় যাওয়া আসা করেন? আমি যাওয়া আসা করছি। আর আমাকে এই এটা কি বিষয়ে, পুরনো বাসনা না নতুন ইচ্ছে? না না, এটা আমার পুরনো বাসনা, বললাম না, এটা না, এটা রাজনীতি ঘুমিয়েছিল। ওই যে নির্বাচন করা হ্যাঁ বা ঘুমিয়েছিল আমার ভাই সাজ্জাদ মনি, ও আমার ভিতরে এটা জাগিয়েছে, আমার ভাইটি জি। আমাকে জাগিয়েছে যে আপু তোমাকে আসতেই হবে। এবং So, ভাই আমার মায়া ভাই আমার এটার আমার গার্জিয়ান, মায়া ভাই আমাকে বলছে তুই আয়, তোকে করতে হবে, তুই তৈরি হ। মোফাজ্জল হোসেন মায়া। হ্যাঁ মোফাজ্জল উদ্দিন চৌধুরী মায়া, উনি আমার এইটার গার্জিয়ান। আমি পারবো কিনা আমি জানি না, কারণ অনেকে অনেক বাসনা থাকে ভিতরে, কিন্তু সাকসেসফুল কি হয় সেটা আমি বলছি না। জি। আমার চেষ্টা থাকবে। আমি বিশ্বাস করেন, আপনারা এখানে বিএনপিতে আছেন, এখানে আমরা আওয়ামী লীগে আছি, আমি মনে করি দেশটা তো আমাদেরই, দেশটা কিন্তু আমাদের, সাজানো গোছানো এখানে থাকে। যেমন একটা এই যেমন কি আমাদের একটা নির্বাচন হয়ে গেল, আমরা কিন্তু সবাই শিল্পী, কিন্তু দুটো দল হয়ে গেল, দুটো দলের মধ্যে একটা দল হেরে গেল, আমরা এসে গেলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে, যখন চলচ্চিত্রে একটা অনুষ্ঠান হবে তখন কি আমরা সবাই আসবো না? অবশ্যই আসবো। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তখন ছোট ছিলাম, অনেক কিছু বুঝতে পারিনি, এখন আমার বয়স হচ্ছে, বুঝতে পেরেছি, বড় হয়েছি, এখন দেশের জন্য অনেক কিছু করছি। আমাকে সবাই বলে তুমি বিদেশে থাকো না কেন? কেন? আমি একটা থার্ড সিটিজেনশিপ, থার্ড ক্যাটাগরি সিটিজেনশিপ নিয়ে আমি থাকবো কেন? আমি যাবো, আসবো, ঘুরবো, বেড়াবো, কিন্তু আমার দেশ বাংলাদেশ পৃথিবীর বুকে একটা মানচিত্রে অবস্থান করছে, সেই মানচিত্রে আমার দেশটাকে আমি কেন তুলে ধরবো না? আমি কি পারবো আমি বলছি না, কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট। আসবো আবার আপনার কথা শুনতে। অ্যাডভোকেট নাসিম আহমেদ। আমি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করি, তার কারণ হলো আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, যা আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনার অংশ ছিল, তা প্রতিষ্ঠিত হোক, সে কারণে আমি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করি। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সকল সংগঠন তাতে অংশগ্রহণ করেছিল, নেতৃত্ব দানকারী সংগঠন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের পরিবার মুক্তিযুদ্ধে সংশ্লিষ্ট ছিল, কিন্তু
আমরা তখন ছোট, আমি ছোট, স্বাধীনতার পরে আমরা আমাদের যে চাওয়া পাওয়া, যা চেয়েছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে, তার প্রতিফলন দেখিনি। আমাদের দলীয় প্রধান, যিনি বিএনপি নির্মাণ করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। নতুন দর্শন নিয়ে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের তিনি অন্যতম কারিগর ছিলেন। বাংলাদেশকে হাইওয়েতে তুলবার জন্য আপ্রাণ যিনি চেষ্টা করেছিলেন, তিনি জিয়াউর রহমান। তার দর্শন মুক্তিযুদ্ধের চেতনার পরিপূরক। সে কারণে আমি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করি। আমরা যদি দেখি যে মুক্তিযুদ্ধ আমরা কেন করেছিলাম, এই দেশ কেন মুক্তিযুদ্ধ করেছিল, মূলত গণতন্ত্রের জন্য, মূলত ন্যায় বিচারের জন্য, মূলত সামাজিক সাম্যের জন্য। তার একমাত্র ধারণকারী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সে কারণে আমি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করি। আমরা স্বাধীনতা উত্তরকালে আমাদের স্বপ্নগুলোকে একে একে মৃত্যু হতে দেখেছি। একটা আশাহীন সময় আমরা অতিক্রম করেছি। তার থেকে উত্তরণের পথে নিয়ে গেছে বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সে কারণে আমি মনে করি এই দেশের মানুষের কথা বলবার জন্য, অর্থাৎ বাক স্বাধীনতার জন্য, বহুদলীয় গণতন্ত্রের জন্যে, সংবাদপত্রের স্বাধীনতার জন্যে এবং আধুনিক বাংলাদেশ তৈরির জন্য বিএনপির প্রয়োজন রয়েছে। সে কারণে আমি বিএনপির রাজনীতিতে বিশ্বাস করি। ডক্টর মুরাদ হাসান, আপনি শুনলেন এবং তিনজনের কথাই আপনার সঙ্গে যারা আছেন, আমার পেশা হচ্ছে যে আমি ব্যারিস্টার আতিককে বলছিলেন যে তিনি একটু আধুনিক রাজনীতি করবার জন্য তার অনেক ভালো লাগা আছে আওয়ামী লীগের অনেক কিছুর প্রতি, ইতিহাসের প্রতি, গৌরবের প্রতি, কিন্তু তারপরে তিনি তার জন্য মনে করেছেন যে একজন তরুণ হিসেবে বিএনপি হচ্ছে তার জন্য বেস্ট পসিবল জায়গা। ধরা যাক, যেমন জন্মসূত্রে আমি ধর্মীয় বিবেচনায় মুসলিম, অধিকাংশ ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেস অ্যাকসেপ্ট এরকম অঞ্জনা সুলতানার মতো যারা বিভিন্ন কারণে, বিশ্বাসে, নানান কারণে অনেকে ধর্ম পরিবর্তন করেন। আদারওয়াইজ আমরা সবাই আমাদের বাবা মা যা সেভাবেই, প্রথম সূত্রটা সেখান থেকেই, তারপরে সেই বিশ্বাসটা ধীরে ধীরে প্রথিত হয়, সেখান থেকে আমরা ওই ধর্মকে অনুসরণ করি। রাজনীতিটাও আপনি যেভাবে বর্ণনা করেছেন ব্যাপারটা অনেকটা সেই রকম মনে হয়েছে আমার কাছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমনটা ব্যারিস্টার আতিকের চিন্তা, আপনার মধ্যে সেরকম কেন হলো না, বা আপনি কেন মনে করতে পারলেন না যে বিএনপি নামের একটি রাজনৈতিক দল নতুন হয়েছে, সেরকম একটি রাজনৈতিক দল করা যেতে পারে? মানে আমি যে প্রশ্নটা আসলে আপনার কাছে করতে চাই, কেন আপনি বিএনপি করতে পারেন না? এটা অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন জিলু ভাই, আমি মুগ্ধ, আপনার প্রশ্ন শুনে আমি মুগ্ধ এবং ধন্যবাদ জানাই। প্রথমত যে মানে আধুনিকতার যে বিষয়টা আমাদের সম্মানিত ব্যারিস্টার সাহেব বলেছেন, যে তার এটার মধ্যে একটা আধুনিকতা, একটা নতুন কিছু, একটা ক্রিয়েটিভ একটা প্ল্যাটফর্ম উনি চিন্তা করেছেন, যেটা তার আকর্ষণের জায়গা। যেটা আসলে এটা বাংলাদেশের সৃষ্টিটা, বাংলাদেশের জন্মটা, বাংলাদেশের স্বাধীনতাটা, এই দেশ জাতির সৃষ্টির ইতিহাস যিনি তৈরি করেছেন, এই বাংলাদেশের যিনি স্রষ্টা, স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল আধুনিকতা, সকল স্বপ্ন, সকল চিন্তা চেতনা, ৭.৫ কোটি বাঙালির স্বপ্ন বাস্তবায়ন করার প্ল্যাটফর্মই তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপির জন্ম পরে, ভাইয়া ঠিকই বলেছেন, যে তার কাছে মনে হয়েছে যে এটা বোধ একটু পরিবর্তিত, একটু নতুন, একটু আধুনিক, মডার্ন। এটা একটা ধারণা ভাইয়ার, এটা ওনার তার নিজস্ব ইয়ের প্রতি আমি শ্রদ্ধা পোষণ করি, এটা তার ব্যক্তিগত মতামত, তার পছন্দ। কিন্তু আধুনিকতার কোনো কিছু বিএনপির মধ্যে আমার দেখা যায় না। আমি কি দেখেছি ছোটবেলায়, যে কি আমি পড়েছি জামালপুর শহরে
আমি একটা কিন্ডারগার্টেন স্কুল থেকে আমার পড়াশোনা শুরু, তারপরে জামালপুর জিলা স্কুলে পড়াশোনা করেছি। 1980 সালে আমি ক্লাস 1, এটা থেকে আমি তখন থেকে যদি বুঝতে শিখতে ভুল না করে থাকি যে আমার মানে বিএনপি তখন সাদা কালো টেলিভিশনগুলোতে দেখতাম, মানে জিয়াউর রহমান সাহেব খুব স্মার্টলি গেঞ্জি টেঞ্জি পরে, প্যান্ট ট্যান্ট পরে, ক্যাপ পরে, সানগ্লাস পরে, বুট টুট পরে মাটি কোদাল টোদাল দিয়ে মাটি খাল কাটতেছেন, বিভিন্ন কিছু করতেছেন। তো এগুলাই বোধহয় স্মার্টনেস, আধুনিকতা। আমার কাছে এটার মানে কোনো মানে আগ্রহ আমার মধ্যে তৈরি হয়নি। আমার কাছে বাঙালি আনাটাকে স্মার্ট মনে হয়। আমার কাছে সাদা পায়জামা পাঞ্জাবি, এই মুজিব কোটের যে সুদর্শন ওই মানুষটির চেহারা, এর সাথে তুলনা করার মতো কিছুই নাই বিএনপির মধ্যে, যেটা কিনা স্মার্টনেস, মডার্ন, আধুনিকতা নট লাইকলি। স্মার্টনেস ইজ ডিফারেন্ট থিং, মডার্ন ইজ ডিফারেন্ট থিং। মডার্ন বলতে এখন আমরা কি বুঝি আসলে? আমার কথা হচ্ছে আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, মানব সেবার জন্য। আমার স্বপ্ন, আমার আদর্শ, আমার দর্শন, আমার চিন্তা, আমার চেতনা, আমার স্বাধীনতার মূল্যবোধকে বাস্তবায়ন করা, এগুলো হচ্ছে আমার রাজনৈতিক দর্শন। আমি রাজনীতি এগুলোর জন্য করি। এর মধ্যে আধুনিকতা তো যুগের সাথে সাথে তাল মিলিয়ে বৈশ্বিক রাজনীতিতে সমান্তরাল হালে চলার জন্য আপনাকে ওই যুগের সাথে মানানসই রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেটা বাস্তবায়ন করার জন্য যুগোপযোগী ভাবে কাজ করে যেতে হবে। আধুনিকতার সংজ্ঞা বোধহয় এরকমই বোঝায়। এর বাইরে আধুনিকতার কোন জায়গাটা ব্যতিক্রম, কোনটা নতুন ক্রিয়েটিভ সৃষ্টিশীল, এমন কিছু আকর্ষণ আমার মধ্যে আমি দেখেছি। ওই সময় ছাত্র দলের এরা যারা মানে দেখতাম মানে খুব মানে কেমন যেন একটা স্মার্ট, কেমন যেন একটা ভাব, কিন্তু এদের মধ্যে যে এরকম একটা উচ্ছৃঙ্খলতা, কেমন যেন একটা মানে মানে ডমিনেটিং ডন একটা কেমন স্টাইল যেন, মানে যেটার মধ্যে মানে আমার কাছে মনে হতো না যে এটা যেন মনে হয় যেন একটু, এটা কি বলবো আমি, মানে একটু বেশি মানে পড়াশোনা। আমরা পড়াশোনা করেছি তখন, ওই সময়টাই তো বিএনপি 80-81 সাল, মানে একেবারেই ছোট। তো তারপরের থেকে যতদিন বড় হয়েছে ওই সময় দেখেছি ছাত্রদল, যুবদল, এরা খুব মানে খালি মারামারি, সন্ত্রাস, অস্ত্র, এরকম মানে ঝঞ্ঝায় সেই অভিভাই নামটা মানে নিরু, বাবলু, মানে সন্ত্রাসের নাম সব। মানে কেমন যেন মনে হতো অস্ত্রের একটা ঝঞ্ঝানি। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে একটা অস্ত্রের ঝঞ্ঝানির জায়গা। আসলে দেখেন মানে বিএনপির জন্মটা এমন একটা ভাবে এখানে রাজনৈতিক দর্শনটাই যেন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। একটা ক্যান্টনমেন্টে থেকে জিয়াউর রহমান সাহেব মেজর জেনারেল, সেনা প্রধান, এবং সেই সাথে উনি রাষ্ট্রপতি, উনি আবার রাজনৈতিক দলের জন্ম দিলেন। বিষয়টা অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্টরি, মানে এটা যাই না। মানে রাজনীতি তো আপনার মানুষের সাথে থেকে, মাটির সাথে থেকে, জনসাধারণের সঙ্গে থেকে। এখানে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, এটা হচ্ছে বাঙালি জাতি রাষ্ট্রের সংবিধান। তো সেই চিন্তায় বিশ্বাস করে বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধানের রচনা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতি রাষ্ট্রের প্রধান হিসেবে সংবিধান জাতীয় সংসদে যখন বিনির্মাণ বা রচনা করা হয়, তখন এইভাবেই এই জাতি রাষ্ট্রের রাজনৈতিক দর্শনটাকে নির্ধারিত করা হয়। ব্যারিস্টার আতিক, আপনি বলছিলেন যে আওয়ামী লীগের অনেক কিছু আপনার ভালো লেগেছে, আপনি আওয়ামী লীগের অবদানকে স্বীকার করেন, স্বীকার করতে কোনো দ্বিধা আপনার মধ্যে নেই। আপনার যেটা আমি আইডেন্টিফাই করেছি যে আপনি দেখেছেন যে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি 19 বছর ধরে ছিলেন, তখন ছিলেন আর কি, মানে সেই অর্থেই আমি বলছি। তার মানে কি এই দাঁড়াচ্ছে যে আপনি মনে করেছেন যে এখানে আপনি আতিকুর রহমান, এখন ব্যারিস্টার, আপনি জায়গা করে নিতে পারবেন না, যেমনটা অঞ্জনা সুজানা ঠিক ওই রকম না। তিনি যেমন রাজনীতিতে একটা জায়গা করে নিতে চান, তিনি এমপি হতে চান, আপনি হয়তো মনে করেছেন যে আমার একটা নেতৃত্ব দরকার, আমি নেতা হতে চাই, এবং আমি নেতা হতে গেলে আওয়ামী লীগের সুযোগ নেই। সো বিএনপি একটা নতুন দল, বা তখন ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আসবে এরকম সম্ভাবনা আছে, এরকম একটা দল আমি করি। চিন্তাটা কি খুব একটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল না? মানে এই প্রশ্নটা আপনার কাছে, এবং আপনি ব্যাখ্যা নিশ্চয়ই দেবেন, এবং কেন আপনি আসলে এত ভালো লাগার পরেও, কারণ আপনি আওয়ামী লীগের ভালো, যেমনটা ডাক্তার মুরাদ বলছেন, আমি তার সঙ্গে
বিতর্কে লিপ্ত হতে পারি, আওয়ামী লীগের অনেক খারাপ কিছু আমি আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি, একইভাবে আপনার সঙ্গেও আমি বিতর্কে লিপ্ত হতে পারি। বিএনপির আমি পশ্চাৎপদতা বা বিএনপির নেতিবাচক অনেক দিক কিন্তু আপনার সঙ্গে নিয়ে বিতর্ক করতে পারি, একাডেমিক বিতর্ক। তো সেই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, কেন আসলে আপনি আওয়ামী লীগ করতে পারেন না? ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন। অনেক সুন্দর প্রশ্ন যে আমি কেন আওয়ামী লীগের অনেক কিছু পছন্দ করার পরেও কেন বিএনপি করছি, এবং আমার চিন্তাটা কেন ব্যক্তিকেন্দ্রিক না। মূল যে কোয়েশ্চেনটা যে এটা ব্যক্তিকেন্দ্রিক না, সেটা হচ্ছে নেতৃত্ব পৃথিবীর যত উন্নত দেশ, যেসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, প্রত্যেকটা দেশে বৃহৎ দুইটা গণতান্ত্রিক দল আছে, প্রত্যেকটা দেশে। আমাদের দেশও সেম। এখন ভাইয়ের কথার, ডক্টর মুরাদ ভাইয়ের কথার আলোকে কিছু কথা বলি। ওনার বাবা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন, তার জন্য ওনার জন্য রাস্তাটা যত ইজি হয়েছে। আমার জেলায় প্রেসিডেন্ট, মাওলানা প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ, ওনার ছেলে এমপি হয়েছেন। সৈয়দ নজরুল ছিলেন কিশোরগঞ্জের অস্থায়ী রাষ্ট্রপতি, তার ছেলে সৈয়দ আশরাফ সাহেব এমপি হয়েছেন। জিল্লুর রহমান সাহেব ছিলেন, তার ছেলে পাপন সাহেব বিসিবির চেয়ারম্যান, এমপি হয়েছেন। প্রতিটা ক্ষেত্রে এটাকে আমরা যে জিনিসটা বলি আদর্শের রাজনীতি, মানে আদর্শের উত্তরাধিকার নাকি পারিবারিক রক্তের উত্তরাধিকার, আমার কাছে যে জিনিসটা মনে হয় এটা রক্তের উত্তরাধিকার হচ্ছে, আদর্শের উত্তরাধিকার না। বিএনপিতে সেটা হচ্ছে না, বিএনপিতে এটা নগণ্য, এটা পরিমাণে কম, এটা পরিমাণে কম, সেটা বলছি। এখানে ব্যক্তিকেন্দ্রিক না। আওয়ামী লীগের যে বিষয়টা হচ্ছে যে আদর্শিকতা, দুইটা দেশেরই, দুইটা দলেরই মারাত্মক অবদান আছে আমাদের স্বাধীনতা যুদ্ধে। জিয়াউর রহমান যখন, আওয়ামী লীগ তো, বিএনপি তো তখন তৈরি হয়নি। না আমি তা বলছি না, জিয়াউর রহমানের যে প্রতিষ্ঠাতা, যে মূল যে রাষ্ট্রনায়ক ছিলেন, যে যিনি বিএনপিকে প্রতিষ্ঠা, যার আদর্শের উপরে ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে, এখনো পর্যন্ত বিএনপির এত ক্রান্তিকালে শুধুমাত্র জিয়াউর রহমানের আদর্শের উপরে ভিত্তি করে বিএনপি এগিয়ে যাচ্ছে, এবং আমরা সেই কারণে ওখানে এসেছি। যে জিনিস এখানে একদমই ব্যক্তিকেন্দ্রিক চিন্তাটা আসেনি, এটা এসেছে যে সংকীর্ণতা, আওয়ামী লীগের যে সংকীর্ণতা, সেটাকে আমি বলছি। ভাইয়া যেটা বললেন বুট পরে জিয়াউর রহমান স্মার্টনেস ক্যাপ পরে হাঁটছেন, এটা উনি আমাকে হয়তো ভুল বুঝেছেন, উনি হয়তো চিন্তা মানে বুঝতে পারেনি আমি আসলে কি বলতে চাচ্ছি। আমি বলছি সৃষ্টিশীলতা, আমি বলছি সৃজনশীলতা, সেটা চিন্তার আইডিয়া। যে আমাদের চিন্তা তো যদি পরিবারতান্ত্রিক রাজনীতি হয়ে থাকে, সেখানে তো আমাদের সৃষ্টি, আমার যে সৃজনশীলতা, সেটাকে তারা নেবে না, আমাকে ইগনোর করবে, আমাকে দূরে রাখা হবে, আমি সেটা বলছি। আর যেটা জিয়াউর রহমান যে আধুনিক গণতন্ত্রের যে প্রবক্তা, আধুনিক যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এটা জিয়াউর রহমান সাহেব করেছেন। জিয়াউর রহমান সাহেব, আমি প্রথমা প্রকাশনের একটি বই পড়ছিলাম, দ্বিতীয় হত্যাকাণ্ড, ওখানে একটি যে জিনিস এসেছে, জিয়াউর রহমান কিভাবে আধুনিকভাবে, যখন উনি সেনাবাহিনী প্রধান হলেন, একটা কমপ্লিটলি ইনডিসিপ্লিন সেনাবাহিনী ছিল, কেউ কাউকে মানতো না, এবং এখানে প্রচুর কোনো ডিসিপ্লিন বলতে কিছু ছিল না। উনি যখন টেক ওভার করলেন, সেনাবাহিনী প্রধান হলেন, প্রতিটা জিনিসে উনি মানে কমান্ড যে জিনিসটা এস্টাবলিশ করলেন, সাবসিকুয়েন্টলি কিন্তু খুব অল্প সময়ের মাঝে শেখ মুজিবুর রহমান, এটা একটা বিশাল বিবর্তনের মাধ্যমে এসেছে। বিএনপির যে বিষয়টা অনেকটা রেভলিউশন, বিপ্লবের মতো হয়েছে বিষয়টা। এবং আমাদের দেশে যদি আজকে বিএনপি না হতো, তাহলে একদলীয় বাকশালের যে বিষয়টা ছিল ওটাই এস্টাবলিশ হতো। আর ভাইয়া যে টার্মগুলো দিয়েছিলেন, সরি আসলে আমি ছাত্রলীগ, আপনাদেরও সংগঠন আছে ছাত্রলীগ, আপনি যে নামগুলোকে উচ্চারণ করেছেন, আমি সরি, এভাবে মনে হয় টার্ম করা আমার মনে হয় মানে যুক্তিসঙ্গত হয়নি। যে সন্ত্রাসী বলতে অভিনিরীহ হয়। 1990-এর যে, আমাদের তখন কত বয়স, তখন আমি ক্লাস 6-এ পড়ি। এই দেশের গণতন্ত্র, যে স্বৈরাচারের হাত থেকে যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য কাদের ভূমিকা ছিল? ওই ছাত্রনেতাদের ভূমিকা ছিল। ওই ছাত্রনেতা যদি কেউ মিছিল নেয় কিংবা পুলিশের সাথে যদি দাঙ্গা হাঙ্গামা হয়, সেটাকে যদি ফ্রন্ট লাইনে থেকে কেউ যদি কাউকে বিএনপিকে অথবা ছাত্রদলকে যদি কেউ লিড করে, এটা কি সন্ত্রাসী হয়ে গেল? আর জিয়াউর রহমান বুট পরে হাঁটলেই উনি কি আধুনিক হয়ে গেলেন? আর কেউ একটা দামি কাপড় চোপড় পরে আসলে কি আধুনিক হয়ে গেলেন? আমি সেটা বলছি না। আমি আবারও বলছি যে এটা সৃষ্টিশীলতা, আধুনিকতার বিষয়, চিন্তার বিষয়। এখন যে মডার্ন যুগ এসেছে, আপনি যদি সেই ঐতিহ্য পরিবার এগুলো নিয়ে বসে থাকেন, তাহলে কি বর্তমানে যে নতুনের সাথে আপনি তো কোপ আপ করতে পারবেন না, অ্যাডজাস্ট করতে পারবেন না, আপনি হারিয়ে যাবেন এক সময়। কারণ আপনার সন্তান এখন আপনার থেকে অনেক বেশি বোঝে। আপনি বাংলা মিডিয়ামে পড়েছেন, আপনি গ্রামে বড় হয়েছেন, আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ও এখন ব্রিটিশ কারিকুলাম পড়ে, ইউএস এর কারিকুলাম পড়ে, ও আপনার থেকে অনেক ভালো বোঝে। তাকে নেওয়ার মতো আপনার সৎ সাহস থাকতে হবে, তাকে স্পেস করে দেওয়ার মতো সুযোগ থাকতে হবে। এখানে
কে বুট পরে হাঁটলো, কে ক্যাপ পরে হাঁটলো, কে দামি স্যুট পরে আসলো, দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট এটা কোনো ইস্যু না। কে কি পড়াশোনা করেছে সেটা জি। ইস্যু না। ইস্যু হচ্ছে যে আপনি কতটুকু নতুনকে নেওয়ার মতো আপনার কতটুকু স্পেস আছে, সেটা হচ্ছে আমার বক্তব্য। এটা একদম আমার কথা বলছি না, এটা পুরো নতুন যে প্রজন্মের কথা বলছি, নতুন প্রজন্মকে আপনি নিতে পারবেন কিনা সেটার কথা আমি বলছি। জি। অঞ্জনা, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি তো এখন রাজনীতি করবেন, নির্বাচন করতে চাইছেন, রাজনীতি করছেন আপনি নির্বাচন মানে আপনি এমপি মানে না কি? না আমি বলছি সংরক্ষিত যে আসনে। সংরক্ষিত আসনে যাচ্ছেন, যাই হোক। আপনাকে যেমন আওয়ামী লীগের পক্ষে বলতে হবে, আপনাকে তো আপনার প্রতিপক্ষের সম্পর্ক বলতে হবে। আমি যেটি জানতে চাইছি, অনেক শিল্পী তো আমরা জানি যে আপনার চলচ্চিত্রেরও অনেকে বিএনপি করেন। হ্যাঁ, হ্যাঁ, সো আপনি কেন অবশ্যই। বিএনপি করতে পারছেন না? আসলে এটা ওই যে বললেন না যে আদর্শ, যেটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার, ফ্যামিলিগতভাবে যেটা আমি Very common that I have কমন said. আমি কমন যেটা বললাম যে very ফ্যামিলিগতভাবে, common issue। ফ্যামিলিগতভাবে যেটা আমি দেখেছি, পড়েছি, যেটা আমার পার্সোনাল, যেটা দেখেছি আমি, যেমন স্বাধীনতার পরে আমি তখন ছোট্ট, তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে কিসিঞ্জার এসেছিলেন। তখন বঙ্গভবনে একটা ফাংশন হয়েছিল, সেখানে একটাই নাচ ছিল আমার, আমি ছোট্ট অঞ্জনা ক্লাসিক্যাল নাচ একটা করেছিলাম। তো আমার নাচটা শেষ হওয়ার পর বঙ্গবন্ধু আমাকে ডেকে নিয়ে বললেন, এবং 2 হাত তুলে এইভাবে বললেন কিসিঞ্জারকে, লুক মিস্টার কিসিঞ্জার, প্রাউড অফ আওয়ার কান্ট্রি, ডু ইউ লাইক হার ডান্স? তখন ওকে কোলে বসিয়ে তখন কিসিঞ্জার বললেন যে ইয়েস, আই লাইক হার ডান্স, ভেরি বিউটিফুল। তখন আমার মাথায় হাত দিয়ে বললেন, তুমি তখন ছোট্ট, যাও বড় হয়ে নাচটাকে এগিয়ে নিয়ে যাও, দেশকে সমৃদ্ধশালী করো, দেশের সুনাম বিদেশের। ওই যে একটা জিনিস, ছোট্ট তো তখন আমি, আমার মাথায় একটু ঢুকলো। যখন বড় হলাম আমি, একটু একটু করে আমার এই জিনিসটা আমার কাজ করছিল ভেতরে ভেতরে। আর বিএনপির যে ব্যাপারটা, আমার ফ্যামিলিতে কেউ, আমি কাউকে অসম্মান করব না, সবাই যার যার দলে অবস্থান করছেন, যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে। আর যেহেতু আমার ফ্যামিলিতে কেউই বিএনপিতে আসেনি, যার জন্য আমার আর আশা হয়নি। আমি বিএনপিকে অনেক ইয়ে জানাচ্ছি, তাদের দলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আমার কথা হলো যে আমি কাজ করব আর কাজ দেখাবো, দুটো কিন্তু পার্থক্য। আমরা কিন্তু একটা কমন কথাই বলি অলওয়েজ, যে দল আসে সেই দল, আমরা অপোজিশন পার্টি কিন্তু এই দলের বদনাম করে, এটা হয়নি, ওটা করেনি, এটা হয়নি। একটা দেশ যখন স্বাধীন হয়েছে, আপনি পৃথিবীর বুকে আপনি দেখেন, আমি তো এখন ছোট্ট, এখনো রাজনীতির দুয়ারে কিন্তু আমি একেবারেই ছোট, আমি শিশু, বলেন তো, মায়ের গর্ভে আছি আমি এখন। তারপরে যতটুকু দেখেছি, একটা দেশ যখন স্বাধীন হয় তাড়াতাড়ি কিন্তু এটা কিছুই হয় না। স্বাধীনতা যখন হলো তার কিছুদিন পরে কিন্তু বঙ্গবন্ধুর পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হলো। তো যখন ধ্বংস হয়ে গেল একটা দেশের পিতা, জাতির পিতা, তখন আমরা কিন্তু পিতৃহীন হয়ে গেছি। বিএনপি তো পরে এসছেন, পরে এসছেন। আমি যদি এখন বলি, শ্রদ্ধেয় আমাদের প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, উনিও তো বঙ্গবন্ধুর প্রিয় একজন পাত্র ছিলেন, এটা কি আমরা অস্বীকার করতে পারবো? পারবো না। তো সুতরাং চিন্তাধারায় এক ছিল বলেই তো প্রিয় পাত্র ছিলেন উনি। যাই হোক, সামহাও আমাদের দেশটা কিন্তু যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু পিতৃহীন হয়ে গেছি, মাতৃহীন হয়ে গেছি, আমরা অভিভাবকহীন হয়ে গেছি, তখন আমরা এতিম হয়ে গেছি। তখন এতিম সন্তানরা কিন্তু বড় হতে এবং সংসারকে সাজাতে অনেক কষ্ট। এবং আমরা যদি মনে করি রাতারাতি আমরা অনেক কিছু করে ফেলবো দেশের জন্য, এটা ভুল ধারণা। আপনারা পিছনের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর অন্যান্য দেশে অনেক কষ্ট করেছে তারা, আমরা কষ্ট করছি, আমরা এখনো কষ্ট করছি। এখন আমরা কারা কষ্ট করছি? আমাদের নিজেদের মাঝে। আমরা যদি বলে থাকি শক্তি আসছে, অন্য দেশের শক্তি, ভুল ধারণা। আমরা কেন জায়গা করে দিব তাদেরকে? আমরা বাঙালি জাতি, আমরা পৃথিবীর বুকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব দেশকে। আমরা আরেকটা দেশ এসে আমাদের গন্ডগোল করলো আর আমরা সেটা অ্যাকসেপ্ট করে নিলাম কেন? আমি আরেকটা কথা বলছি এখানে, যখন বিএনপির যখন ছিলেন তারা ইয়েতে, তখন কিন্তু আমাদের চলচ্চিত্রে অনেক সমস্যা হয়েছিল। কারণ একটা চরিত্রে হয়তো একটা টিপ পড়তে হতো, সেই
সেন্সর বোর্ডে টিপটা কেন টিপ এটা কেটে ফেলো। হঠাৎ করে আমাদের এক প্রডিউসার, আমি প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমি বলছি আর কি এমনি, যে একজন হিরোইনের নাম হয়েছিল পুতুল। এখন সেন্সর বোর্ড রিলিজ তার ফট করে তার সেন্সর সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো যে না, এই পুতুল শব্দটা বাদ দিতে হবে নামটা। এখন পুরো ছবিটাতে তার পুতুল, তখনকার প্রধানমন্ত্রীর নাম পুতুল। হ্যাঁ, আমাদের সম্মানিত আমাদের বেগম খালেদা জিয়া ছিলেন সম্মানিত প্রধানমন্ত্রী, ওই সময় ছিলেন। তখন প্রডিউসার তো মাথা একদম শেষ, কারণ তখন একটা চলচ্চিত্র অনেক কষ্ট করে বানাতে হতো সেই সময়টা, এখনকার মতো এত ইজি ছিল না, কিন্তু ইজিটা ছিল এই কারণে যে এত পয়সা লাগতো না এখনকার সময়ের মতন। এখন পুতুল পুরো, এখন কি করা হবে, নায়িকার নামই তো পুতুল, এখন কাটতে হবে, কোথায় কি করতে হবে, বহু কষ্ট করে পুতুলকে কিভাবে অ্যাডজাস্ট করে একটা উচ্চারণ করা যায়, ক্লোজ আপটাকে হয়তো কাটতে হয়েছে, ফেলে দিয়েছে, আবার ডাবিং করতে হয়েছে। আমরা যেমন একটা নাচের সময় ধুতি পরতে হতো, টিপ লাগাতে হতো, অনেক রকমের একটা নাচ করতে হলে কিন্তু অনেক রকম করে আমরা অনেক বাধাগ্রস্ত হয়েছি বিটিভিতে। আমি তখন বললাম যে আমি নাচটা কি করব, বলে আমাদের তো কিছু করার নেই, আপনি এই ধুতি পরতে পারবেন না, আপনি টিপ দিতে পারবেন না, আপনি এটা করতে পারবেন না ওটা। তা আমি বললাম যে তাহলে আমাদের নাচ কি হবে, নাচটাই তো আমাদের বাঙালি ঐতিহ্য। পয়লা বৈশাখের অনুষ্ঠানে গেলাম, না আপনি এইটা হবে না, ওইটা হবে না, তাহলে আমাদের বাঙালির ঐতিহ্য কোথায়, এটা আধুনিকতা। আমরা কোথায় যাব, আমাদের ঐতিহ্য নিয়ে আমরা কোথায় যাব? উই আর অল বেঙ্গলি। আমরা সারা বিশ্বের বুকে আমাদের 21শে ফেব্রুয়ারিকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। আজকে দেখেন সারা 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতে এটা কি করা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা করা হয়েছে, তাই না? তো এটাকে যদি আমরা সম্মান দিই, তাহলে আমরা সেই বাঙালির একটা পয়লা বৈশাখ কিংবা একটা বাঙালির জাতি কোনো কিছু আমরা তখন করতে পারিনি, আমরা অনেক বাধাগ্রস্ত হয়েছি। তো সুতরাং আমি কাউকে অসম্মান করে বলছি না, আমাদের দেশ আমাদেরই থাকবে, বিদেশি অপশক্তি আসুক আর যাই করুক, আমরা কখনোই তাদের কাছে আমরা মাথা নত করব না, কারণ আমাদের দেশ অনেক সমৃদ্ধশালী। আপনি বলেন আমাদের দেশে কি নাই, আপনারা তো অপোজিশন পার্টিতে আছেন, কি নেই আমাদের দেশে? কেন আমরা অন্য দেশে গিয়ে ভিক্ষা করব? কেন আমরা কি বলে মিসকিন বলে পরিচিত হব? কেন? আমরা দেশ অনেক সুন্দর, আমার দেশ তেল আছে, আমার দেশ গ্যাস আছে, গ্যাস মানে আমার দেশ তেল আছে, তেল মানে তারপর আমাদের দেশে কয়লা আছে, আমরা বিজ্ঞানে পড়েছি স্তরে, কয়লা থাকলে সেই দেশে সোনা থাকবে, আর সোনা থাকলে সেই দেশে হীরা থাকবে, এবং হীরা থাকলে সেই দেশে প্ল্যাটিনাম থাকবে, এবং আমরা লোহাও পেয়েছি। তো এই দেশটা কেন আমরা গরিব রাষ্ট্র হিসেবে থাকবো? আমরা কেন মারামারি করব? অন্যরা জাহান্নামে চলে যাক, বাট আই লাভ মাই কান্ট্রি। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশকে আমি সুন্দর করে গড়ে তুলবো। এই এতক্ষণ আপনি পলিটিশিয়ানের মতো বক্তব্য রাখলেন, আমি আসি না না, অবশ্যই এখানে আপনারা যাচ্ছেন, এটা বাংলাদেশি, আপনি তো বলতে পারবেন না আমি বিদেশি, ভিন্ন দেশি। হ্যাঁ, একটা মতামত, ভিন্ন মতামত থাকতেই পারে একটা দেশে, ভিন্ন মতামত আমাদেরও থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে, কিন্তু শিকড় কিন্তু একটাই। জি, অ্যাডভোকেট নাসিম আহমেদ, আপনার কথায় অবশ্য তখন আমি প্রাথমিক বক্তব্যে বোঝা গেছে যে কেন আপনি আওয়ামী লীগ করেন না। তো আরেকটু, যেহেতু একটা সেকেন্ড রাউন্ডে আমি আছি, আপনি কি আরেকটু বিস্তৃত করবেন আলোচনা? হ্যাঁ, আমি আরেকবার বলছি যে আমি কেন আওয়ামী লীগ করি না কিংবা আওয়ামী রাজনীতি বিশ্বাস করি না, তা হলো দর্শনগত কারণ। আমরা অনেক আলোচনা করেছি, আবেগী আলোচনা, পোশাকি আলোচনা, টিপ এবং ধুতির আলোচনা, পহেলা বৈশাখ আর 21-এর আলোচনা। এর কোনোটির সঙ্গে বিএনপির রাজনীতির দর্শনগত কোনো অমিল বৈপরীত্য নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের কথা বলে, সামাজিক সাম্যের কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে। আমরা সকলেই জানি যে একটি পর্যায়ে এই বিষয়গুলো বাংলাদেশ থেকে রহিত হয়েছিল। জিয়াউর রহমান সাহেব বিএনপি গঠনের মাধ্যমে তা বাংলাদেশে পুনর্বার ফিরে এসেছে। এটি ঐতিহাসিক সত্য, অস্বীকার করবার কোনো কারণ নেই। সেই কারণে আমি মনে করি বাংলাদেশের দর্শনের পরিপূরক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দল কখনো 21শে ফেব্রুয়ারি বিরোধিতা করে নাই, পহেলা বৈশাখের বিরোধিতা করে নাই, করবার কোনো কারণ নাই, কারণ সবই আমাদের বাংলাদেশের জাতীয় ঐতিহ্য।
আমরা যেমন বাঙালি তেমনিভাবে আমরা বাংলাদেশী। সকল নৃগোষ্ঠী মিলেই আমরা বাংলাদেশী। এই শব্দটি বিএনপি প্রথম উচ্চারণ করেছিল। এই চেতনাটি বিএনপি জাগ্রত করেছিল। আমরা দেখছি এখন গণতন্ত্র আছে কি নাই, কথা বলতে পারি কি পারি না। পত্রিকায় যারা লেখেন, সাংবাদিকতা করেন, তারা ঠিক মতন বলতে পারেন কি পারেন না। এটি তো বাংলাদেশের স্বপ্ন ছিল না, একটি মুক্তিযুদ্ধের চেতনা এগুলো ছিল না। এর সুরক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দর্শনগতভাবেই সুরক্ষা করে, এতকাল করেছে, এখনো করবার অঙ্গীকার করছে। আমি আবেগ থেকে নই, কিছু হবার জন্য নই, কোনো প্রত্যাশা থেকে নই, আমি দর্শনগতভাবেই বিএনপি করি এবং বিএনপির রাজনীতিতে বিশ্বাস করি। জি, আমরা আলোচনাটাকে আমি জি, শেষ সম্মানিত করে আমার আনতে ব্যারিস্টার চেয়েছি। সাহেবের কথা ধরেই বলছি যে আমি কিন্তু ওই সেন্সে বলিনি, যে কারণ আপনাদের সাথে আরেকটি যে দল আছেন তাদের বাধা আমরা পেয়েছি সবসময়। তারা কিছু না হলে এটা কেন হবে, ওটা কেন হবে, হেজাব পরা হবে না কেন, অমুক হবে না কেন। আমরা তো বাঙালি, ইসলাম ধর্মকে প্রচার করতে হলে হেজাব লাগবে না। আমরা মনে প্রাণে ইসলাম ধর্মকে লালন করি, পালন করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি রোজা রাখবো, কোরআন শরীফ পড়ব। মিডল ইস্টের লোকজন তো সুন্নতি নামাজ পড়ে না, তারা ফরজ নামাজ পড়ে তারা কাজ করেন, তারা রোজা রাখেন, প্রতিদিন সকালে তারা কোরআন শরীফ পড়েন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি সকালে ঘুমের থেকে উঠে উনি কোরআন শরীফ পড়েন না? উনি তাহাজ্জুদের নামাজ পড়েন না? উনি কি ফজরের নামাজ পড়ে উনি আল্লাহকে ডাকেন না? আমি হেজাব পড়লেই আমি ইসলামকে সমর্থন করব, আর আমি নাচ গান করলে ইসলামকে সমর্থন করব না কেন? অবশ্যই না। আমি মনে প্রাণে ইসলাম ধর্ম নিয়েছি, আমি নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো, যাতে প্রত্যেকটা জিনিস ভালো কাজ, সকালে উঠে যেন একটা ভালো কাজ করতে পারি। আমি যেন গরিব দুঃখীর দিকে নজর দিয়ে শুধু আমাদের নিজের টাকা পয়সা, নিজের চেয়ারের কথা কেন চিন্তা করব, আর আমার পাশের মানুষটা খাচ্ছে কিনা, আমার কাজের মানুষটা খাচ্ছে কিনা, আমি তাদেরকে মারছি কিনা, ধরছি কিনা, এগুলো কেন করব? এটি হচ্ছে আমার কাছে ধর্ম। কিন্তু আপনাদের সাথে, বিএনপির সাথে যারা আরেকটা দল আছে, তাদের অনেক বাধা পেয়েছি। তারা কোরআন শরীফ মাথায় নিয়ে রাস্তায় চলে আসলেন। আরে কোরআন, আপনি অজু আছেন কিনা আপনি জানেন, সেই রাস্তার মধ্যে অনেক কিছু বাজে জিনিস থাকতে পারে। ওয়াই আমরা বাঙালি এক বাঙালিকে মেরে ফেলতেছি, বোম ব্লাস্টিং করতেছি। আপনারা বলছেন যে এটা সরকারি দল করছে। আরে সরকারি দল করলে তারা প্রমাণ থাকবেই, কোনো জিনিসের প্রমাণ ছাড়া চলতে পারে না। আচ্ছা মানলাম আমি সরকারি দল করেছে, কতদিন করবে? আমরা মুসলিমকে কয়টা হিন্দু মরেছে, কয়টা খ্রিস্টান মরেছে এই ব্লাস্টিংয়ে? তারা আমরা মুসলমানকে মেরে ফেলছি। আমরা এগুলো চাই না। জাতীয়বাদী দল হোক, আওয়ামী লীগ হোক, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমাদের চিন্তাধারা এক থাকতে হবে। আপনারা যাই করেন ঠিক আছে, আপনারাও রাজনীতি করছে আপনাদের চিন্তাধারায়, আমরা আওয়ামী লীগ করছি আমাদের চিন্তাধারায়, ভালো মন্দ মিলিয়েই কিন্তু একটা দল। কেউ বলতে পারবে না উই আর 100% সাকসেসফুল। এটা যদি বলতে পারি, আপনারাও যদি পারেন, আমরাও যদি পারি, এটা হবে না। কারণ আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমরা চেষ্টা করছি। আজকে আমাদের দেশে যতগুলো কাজ হচ্ছে, হ্যাঁ, এগুলো চেষ্টা করছে, আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন ডিজিটাল বাংলাদেশকে তৈরি করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। কিন্তু আমি এতটুকুই বলবো যে এখন আমরা নিম্ন মধ্যবিত্তে আছি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা খুব তাড়াতাড়ি মধ্যবিত্তে চলে যাব, এটাই আশা করছি। এবং বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে মানচিত্রে আমরা গরিব রাষ্ট্র না, আমরা মধ্যবিত্ত রাষ্ট্রে আমরা দেখব। আতিক, এই যে পক্ষে বিপক্ষে নানান কথা হলো, উনি বলছিলেন যে তারপরে তো এক ধরনের ঐকমত্যের জায়গা তো প্রতিষ্ঠা করাই যেতে পারে, জাতীয় কিছু তো কমন ইস্যু যাচ্ছে।
যেগুলো দেশকে বা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই ঐকমত্য কেন প্রতিষ্ঠা করা যাচ্ছে না, বা সেরকম একটা সম্পর্ক কেন পৃথিবীর, আপনি বাইপার্টিজান পলিটিক্সের কথা বলছেন, বা আপনি একটা সময় মনে করেছেন যে একটা দ্বিদলীয় একটা ব্যবস্থা তৈরি হচ্ছে, তো সেই জায়গাটা তো এখন আর আসলে থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? এটা মূল যে কারণটা যেটা মনে হচ্ছে আমার কাছে, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ, এটা নিয়ে আমি সরি, মানে আমি আওয়ামী লীগকে অফেন্ড করে কিছু কথা বলছি, কারণ অন্যকে ছোট করে কথা বললে আমি বড় হয়ে গেলাম, নট নেসেসারিলি। এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি, যে আমি আওয়ামী লীগকে ভাইকে ছাত্রলীগকে কটাক্ষ করে কথা বললাম, তাতে আমি বড় হয়ে গেলাম, আমার এরকম মনে হয়নি। আমি উইথ ডিউ রেসপেক্ট, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ, উইথ ডিউ রেসপেক্ট, আপনাদের রেসপেক্ট আমি করতে চাই, আমাকে একটু করেন যদি সুযোগ থাকে আর কি। না, যদিও আমি তো আগেই বলেছি, না, একটু আগেই আমি শেষ বলেছি। করি একটু। সেটা হচ্ছে যে আমার কেন যেন মনে হচ্ছে, মনে না, এটা ইট ফ্যাক্ট, আওয়ামী লীগের মধ্যে একটা দম্ভ আছে। দম্ভটা কি দম্ভ? যে স্বাধীনতা যুদ্ধের সমস্ত অবদান আমাদের, এই যে দম্ভটা, এর মধ্যে একটা এক্সট্রিমিজমের হিডেন একটা এক্সট্রিমিজম আছে, এটা আমার পারসেপশন, আমার ধারণা, যার কারণে কিন্তু অন্যকে, অন্যের মতকে, অন্যের ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার সুযোগ আছে। এটা এই যখন বাকশাল ছিল তখনও ছিল, এখন যেটা, কারণ বাকশাল দেখার সুযোগ আমার হয়নি, তখন আমার জন্মই হয়। এখন আমি শুনেছি, পড়েছি, দেখেছি, বুঝেছি, ইতিহাস যতটুকু আমার জানা আছে। আর এখন যেটা হচ্ছে সেম, আরেকটাই, এটা বাই প্রোডাক্ট অফ মানে বাকশাল। এটা যতদিন না পর্যন্ত হবে যে না এই দেশের স্বাধীনতা যুদ্ধের অবদান সকলে, তখন এই দম্ভটা যেদিন মন থেকে চলে যাবে যে এই দেশের সকলেই, এটা আওয়ামী লীগ, বিএনপি আর ব্যক্তিগত কোনো অর্জন নয়, এটা সকলের একটা, এটা কিন্তু আমাদের, সরি, একটা কালেকটিভ অর্জন, এইটা যদি চলে যায় তাহলেই ঐক্যমতের জায়গাটা হয়ে প্রতিষ্ঠিত যাবে হবে। কিন্তু এবং যদি- আরেকটা জিনিস, ছোট একটা প্রসঙ্গ আমি টেনে আনতে চাই, একটু শর্ট করতে হবে, আমাকে অন্য দুইজন টেনে আনতে প্রশ্ন চাই দিতে হবে। ভারতের প্রসঙ্গ আমি একদম ব্রিফলি বলব। ভারত যে আওয়ামী লীগকে হেল্প করেছিল অথবা বাংলাদেশকে সহযোগিতা করেছিল 71-এ 71-এ, ভারতের কি স্বার্থ ছিল না? অবশ্যই স্বার্থ ছিল। ভারতের কি ছিল, যদি স্বাধীন না হতো বাংলাদেশ, তাহলে ভারতের ওইদিকে একটা অ্যাটম বোম থাকতো, এইদিকে আরেকটা অ্যাটম বোম থাকতো, দুইদিকে, একটা ওয়েস্ট পাকিস্তানে, একটা ইস্ট পাকিস্তান। যার কারণে কিন্তু আমাদের থেকে ওদের বেনিফিট বেশি ছিল, যার কারণে কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু এই সহযোগিতা করতে যেয়ে আওয়ামী লীগ এমন দুর্বল হয়েছে ভারতের প্রতি, নিজের দেশের, নিজের মাটির যে সন্তানেরা তাদেরকে ভুল করেছে, তাদেরকে হত্যা, গুম, খুন, এটা বলে শেষ করা যাবে না। আমার কাছে সিরিজ, এটা আমি না, দেশের সকল মানুষই জানে কোন সনে কত কি পরিমাণ মানুষ হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এবং বিচার হচ্ছে না, বিচারহীনতার, এটা আমাদের প্রধান বিচারপতি। কাজেই এই দম্ভটা যেদিন চলে যাবে আওয়ামী লীগ থেকে, যে না স্বাধীনতা যুদ্ধ শুধু আমার নয়, এই অর্জন শুধু আওয়ামী লীগের নয়, এটা আমাদের সকলে, আমাদের এই সকলের। দেশটা আমার। আপার বক্তব্য আমার বহুলাংশেই পছন্দ হয়েছে যে উনি কিন্তু আওয়ামী লীগের, আরে আওয়ামী লীগের যে পলিসি মেকিং যারা আছে তারা জি, কখনো এরকম ধন্যবাদ। ভাবে না। অ্যাডভোকেট নাসিম আহমেদ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কোনো সুযোগ আছে কিনা, না থাকলে কেন নেই, কি করা যেতে পারে করবার জন্য? আমার বন্ধু 2 মিনিটের সময়। লার্নেড আতিক তিনি যথার্থই বলেছেন যে জাতীয় ঐক্যমত্য তৈরি করবার জন্য প্রধানত যারা ক্ষমতায় আছেন, দেশ পরিচালনা করছেন, তাদের এগিয়ে আসবার দায়িত্বটি সবচেয়ে বেশি। অঞ্জনা আপার কথা আমার খুব ভালো লেগেছে। তার মতো করে যদি আওয়ামী লীগের যারা পলিসি মেকার তারা চিন্তা করতেন, তাহলে জাতীয় ঐক্যমত্য অনেক আগে তৈরি হয়ে যেতে পারত। আমার বন্ধু আতিক যেমন করে বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে একটা দম্ভ আছে, মুক্তিযুদ্ধ আমার একার, আর কেউ না, সকল কিছু আমরা করি, এর থেকে বেরিয়ে আসতে হবে। আমি যেটা বলবো সেটাই গণতন্ত্র, আমি আসলেই সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, আমি না আসতে পারলে নির্বাচন ঠিক নাই, এই অবস্থা, এই অহমিকা থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রের কথা বলতে হবে, হ্যাঁ, সকলের জন্য স্পেস দিতে হবে, সবাইকে সম্মান করতে হবে, তাহলে আমার মনে একটা ঐক্যমত্য সহজেই তৈরি হতে পারে। একদম আপনি ঠিক ভাবনাটা আপনার মতন, আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার একটি ভাবনা। আমি জাতীয় একটা মিনিট নেত্রী কথা খুব বলবো, সংক্ষেপে আমি শেষ করতে একটা হবে। মিনিট কথা বলবো জন্য যে আমরা যেমন একটা অপোজিশনে কথা বলছি, আপনারা আমাদের জাতির পিতাকে যদি একটু সম্মান দিয়ে বলেন, জাতির পিতা মুখ দিয়ে বলেন, অনেকাংশে আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। কিন্তু আপনারা যখন বক্তৃতা আসেন
শেখ মুজিবুর রহমান বলেন, তখন খারাপ লাগে। আর একজন তো পিতা থাকতে হবে, কারণ আমাদের শ্রদ্ধেয় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো পরে এসছেন, জাতীয়তাবাদী দল গঠন করেছেন উনি, কিন্তু একটা পিতা তো আমাদের থাকতে হবে দেশের। আপনারা পছন্দ করেন না করেন, একটু যদি আমরা আসি একত্রিত হই, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম সলভ হবে। আপনারা যদি অনবরত আমাদের দলীয় প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম তার সম্পর্কে অনবরত অশ্লীল কুৎসা রটাতেই থাকেন, না হয় একটা ঠিক ছোট আছে। একটা ছোট অনবরত আমার হাতে আর সময় নেই, তাহলে এই পক্ষের ঐক্যটা বক্তব্য কিভাবে বোঝা হবে? গেছে এই ইস্যুতে। জি ডাক্তার মুরাদ হাসান। আপনারা সেখান থেকে বেরিয়ে আসুন, আরেকজনকে সম্মান দিন। বড় যদি এমনি হতে সম্মান চাও পাবেন। ছোট হতে হবে, এমনি সম্মান যে বড় পাবেন। আছে সে ছোট হোক, দেখি তার মধ্যে নমনীয়তার কতটুকু আছে, তাহলে আমরা নমনীয় ডাক্তার হব। মুরাদ হাসান, ধন্যবাদ। ধন্যবাদ দু জিয়াউর মিনিট রহমান ভাই, আমি সুযোগ দেওয়ার জন্য খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। আমি কয়েকটি কথার আমাদের শ্রদ্ধেয় যারা অতিথিবৃন্দ কথা বলেছেন, সুন্দরভাবে তাদের উপস্থাপনা তারা করেছেন, যুক্তি উপস্থাপনা। আমার বক্তব্যটা হলো যেমন আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন যে ডিসিপ্লিন উনি এনেছেন, জিয়াউর রহমান সাহেব একদম সেনাবাহিনীকে সুশৃঙ্খল সেনাবাহিনী করেছেন, এবং মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর কতগুলো কর্মকর্তাকে দিনের পর দিন রাতের পর রাত ট্রায়াল করে কোর্ট মার্শাল করে হত্যা করেছেন। নজিরবিহীন ইতিহাস ডিসিপ্লিন তৈরি করতে চেয়ে তিনি তৈরি করেছিলেন। না, একটু শেষ করি, একটু এটা শেষ করি। blame আসলে game না। সময় blame না, নেই। blame না, blame blame game না। না, না, blame আমি না, বলছি একটু কি, একটু না, please। blame না। আপনি ব্যারিস্টার যদি সাহেব, শেষ এটা আপনি বর্তমান ক্রস সময়ে- করবেন না। নো, আমি যখন বলবো, আমি আপনার কথা বলার সময় আমি আপনাকে ক্রস করিনি, সো আমার কথা বলার সময় আপনি ক্রস করবেন না, আপনি ফ্লোর চেয়ে এরপর নেবেন। আমার হাতে আর সময় নেই, সময় শেষ পাবেন করতে না। হবে, আচ্ছা, আপনাকে এটা দ্রুত এটা শেষ এই যে করতে হবে। ব্যাপারগুলো আসলে যেমন দর্শন, ফিলসফি, আসলে উইথ ডিউ রেসপেক্ট কথাগুলো বলার সময় যেমন কি দর্শনের কথা, যে আসলে এদেশের একদম গণতন্ত্রের সোল বক্তা হচ্ছেন, এই কথাটা যেমন আমাদের শ্রদ্ধেয় লয়ার সাহেব বলেছেন, লার্নেড লয়ার। তো এটা তাহলে বঙ্গবন্ধু যে আমরা জাতির পিতা, উনি স্বাধীনতায় নেতৃত্ব করলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদ রক্ত দিল, আমরা স্বাধীনতা অর্জন করলাম, সংবিধান রচনা হলো, ওই গণতন্ত্রটা তাহলে ফেক, ইট ওয়াজ নট রিয়েল ডেমোক্রেসি হোয়াট ইজ বিং রিটেন ইন দ্য কনস্টিটিউশন। এম আই কারেক্ট? নাম্বার ওয়ান। একটা আপনারা দেখেন না, কথাগুলো কন্ট্রাডিক্টরি। সমস্যাটা হলো যে কেউ সোল যদি ভাবে, যে বলছেন দম্ভ, দম্ভ কেন? এটা ইতিহাস, মানে কিসের দম্ভ? আমরা তো দেখেছি বিএনপির শাসনামল, বেগম জিয়ার শাসনামল দেশ দেখেছি, জিয়াউর রহমান সাহেবের শাসনামল দেখেছি, কি কি কাজ আপনারা করেছেন এগুলো আমরা দেখেছি। তো আপনাদের এই যে বলছেন বৈপরীত্য নাই, মানে 21শে ফেব্রুয়ারির সাথে বৈপরীত্য নাই, তারপরে গণতন্ত্রের সাথে বৈপরীত্য, সব ঠিক আছে, খালি ওই যে বললাম টিপ পড়া যাবে না, এইরকম ঠিক আছে, পুতুল নাম হওয়া যাবে না, এইগুলোই রিয়েলিটি। এবং রমনার বটমূলে পহেলা বৈশাখে গ্রেনেড হামলা করে বিএনপি জামাতের শাসন আমরা দেখেছি, জিয়াউর রহমানের সাহেবের সময় আমরা দেখেছি। বিএনপি জামাতের শাসনের আমলে হলেই কি সেটা তারা আমি একটু করেছে শেষ কিনা, করি, সেই যা বিশ্বাস, বিষয়টি, আপনাদের বিশ্বাসগুলো সেই কেমন, ওইটার বিচারিক একটু কার্যক্রমটা আমাদের জানালে আমরা উদাহরণগুলো খুশি একটু হব। যদি না বলতে দেন তাহলে তো হবে না ভাই। শেষ করতে আপনাদের হবে। দর্শনের ইয়েগুলো আমি বলতে চাচ্ছি, যেমন মানে এই উনি হয়তো বাংলাদেশের পাল্টা জামাত বলতে ইসলাম, চাইছিলেন আমি যে বলছি, বিএনপির আমলে হলে- আমি কিন্তু এটা সমাধানের পথ বলেছিলাম। আমি সমাধানের শেষ পথ করি, আমি আমার কথার মধ্যে দিয়ে সমাধান আসবে। মানে উনি ব্যারিস্টার যেটা সাহেব, ইঙ্গিত করতে শেষ চাইছেন করতে দেন, অ্যাডভোকেট আপনার নাসিম, যে আপনি শেষ করবেন, উনি বলতে চাইছেন বিএনপির আমল হলো যদি দায় বিএনপির হয়, তাহলে আওয়ামী লীগের আমলে তো অনেক ঘটনা ঘটেছে, তার দায় কি আওয়ামী লীগ নেবে কিনা? অবশ্যই উনি যে শাসন আমলে যে ঘটনা ঘটবে, সেই শাসন আমলে সেই সরকারকেই তো দায়িত্ব হবে। আমার মনে না হয় না, আমি শেষ করি। কোনো কথা বলবেন না জামাতে উনি। ইসলামকে সাথে নিয়ে বিএনপির যে যাত্রা, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের দল, যারা আমার 30 লক্ষ শহীদকে হত্যা করলো, মা বোনদেরকে ধর্ষণ করলো, তাদেরকে নিয়ে জোট বেঁধে গাঁট বেঁধে তাদের সাথে, না আমি একটু শেষ করি, দর্শনটা এমন আপনাদের দর্শনটা কিন্তু আমি একটু- জামাতকে নিয়ে আপনাদেরও ছিল। এই- সময় নেই, শেষ করতে হবে। আপনি যদি এগুলো আপনারা অস্বীকার করবেন, তাহলে বলেন যে না আমরা জামাতের সাথে নেই, বলেন। আপনারা অস্বীকার করবেন যে আপনারা জামাতের সঙ্গে তর্ক ছিলেন না? আমার, আপনি যদি অসত্য হয় আপনি বলেন, ইতিহাস- যেটা অসত্য। ডাক্তার মুরাদ শেষ ইতিহাসটি করেন। স্বীকার আমি করবেন। যেটা বলতে চাই 30 যে seconds। আসলে বিএনপি এরা স্বাধীনতার যুদ্ধের, মুক্তিযুদ্ধের ইতিহাসকে, স্বাধীনতার মুক্তিযুদ্ধের মূল্যবোধকে কতটা বিশ্বাস করে, ধারণ করে, সেখানে আমাদের প্রশ্ন আছে। ঐক্যমত্যের জায়গাটা তৈরি হবে এইভাবে, আপনারা স্বাধীনতা বিরোধী একটি দল, যারা যুদ্ধাপরাধী, রাজাকার, যাদের বিচার হচ্ছে, একটাবার আপনারা স্টেটমেন্ট দিলেন না যে এদের সাথে, এরা আসলে যুদ্ধাপরাধীদের এটা দল, তো- এদের আমি শেষ করি,
ঐক্যমত্যের জায়গার কথা আমাদের না, এটা প্রস্তাব জামাত করতে তো দেন। এখানে ইস্যু না, আপনি যেটা বারবার টেনে আছেন জামাত এখানে ইস্যু আপনি না, ঐক্যমত্য এটা আসবেন কিভাবে? এটা ভোটের রাজনীতি। আপনি এখন হেফাজতের সাথে মিশেছেন শেষ করতে হবে, কেন? শেষ করতে এগুলো হবে। কিছু আপনি না। হেফাজতের সাথে মিশতে রাজনীতি। হেফাজতের সাথে রাজনীতি। আমাদের কোনো এখানে issue আদর্শের নাই। কোনো বিষয় না। আপনাদের ট্রাম্প না, না, কার্ড আপনি- হিসেবে হেফাজতকে ব্যবহার করার চেষ্টা আপনারা না, আপনারা- 5ই মে 2013-তে করেছিলেন। সেই ট্রাম্প কার্ড উল্টে যখন না, আপনারা এখন আপনাদের সকল ফানুস হয়ে আপনাদের গিয়েছে, মূল তখন আদর্শ আপনারা থেকে বের হয়ে এসে হেফাজতের এখন বিরুদ্ধে, আপনারা এখন ব্যবহার আওয়ামী ধন্যবাদ। লীগের সাথে না এসব দর্শক, বলে আমরা লাভ নেই। অনুষ্ঠানের শেষ, আমরা আমার যেটা হাতে বলে- সময় নেই, আমার শেষ হাতে করে সময় দিচ্ছি নেই। যে আসলে দুঃখিত। মুক্তিযুদ্ধের চেতনার এই জায়গাটাতে বিএনপিকে তার সঠিক জায়গায় ফিরে আসতে দর্শক, হবে আমরা অনুষ্ঠানের এবং শেষ জামাত ইতিমধ্যে যুদ্ধপরাধ সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। দর্শক, তৃতীয় মাত্রার এই পর্বটি কোনো কারণে চ্যানেলের পর্দায় দেখতে না পারলে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরাসরি দেখে নিতে পারেন। এর বাইরে যে কোনো সময় এই পর্ব সহ অন্যান্য পর্ব দেখতে পারেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস কিংবা ইউটিউব থেকেও, এবং সেই সঙ্গে তৃতীয়মাত্রা.com থেকেও দেখে নিতে পারেন। অ্যাডভোকেট ব্যারিস্টার আতিকুর রহমান, অ্যাডভোকেট নাসিম আহমেদ, অঞ্জনা সুলতানা এবং ডক্টর মুরাদ হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুপাশে দুজন করে চারজন অতিথি, দুটো প্রধান রাজনৈতিক দলের সমর্থক, নেতা কর্মী যেভাবেই বলি না কেন, তারা ব্যাখ্যা করছিলেন কেন তারা নিজ নিজ দলের পক্ষে অবস্থান নিচ্ছেন, কেন অন্য দলকে পছন্দ করছেন না, কিভাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হতে পারে। বাস্তবতা হচ্ছে সমাজটা, রাষ্ট্রটাকে এই দুটো দল এমনভাবে বিভাজিত করেছে, এখানে আসলে ঐকমত্য প্রতিষ্ঠা করা খুবই দুরূহ একটা কাজ। কিন্তু বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং যে অর্থনৈতিক অর্জন, সামাজিক অর্জনের কথা আমরা প্রায়শই বলি, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতারা যে যখন ক্ষমতায় থাকে যেভাবে বলবার চেষ্টা করেন, সেগুলোকে টেকসই করবার জন্য কিন্তু এক ধরনের জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। এবং যেখানে যেখানে বিরোধ আছে সেগুলোকে যদি আমরা সাইডলাইনে রেখে এক ধরনের যেগুলোতে কমন ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়, সেগুলো করে কিন্তু এগোবার একটা পথ শুরু করা যায়, যাত্রা শুরু করা যায়। আমরা আশা করব যে এই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক নেতৃত্ব মনোযোগ দেবেন এবং এর আসলে বিকল্প কিন্তু বাংলাদেশের সামনে নেই। আমরা যত কথাই বলি না কেন, যত অর্জনের কথাই বলি না কেন, আমরা দেখব যে আমাদের এখানে টাকা থাকছে না, আমাদের এখানে মানুষ থাকছে না। আমরা বিভিন্ন সার্ভে বলবে যে আমাদের দেশ বাসের অযোগ্য হয়ে পড়ছে, বা আমরাই আমাদের আচরণ দিয়ে সেটি প্রকাশ করছি। এটি কোনো অবস্থাতেই 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা বা একটি স্বাধীন দেশ, সেই দেশের কাছে প্রত্যাশিত হতে পারে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।